বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي ولو جئنا بمثله مددا صدق الله العظيم السلام عليكم ورحمة الله। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে যারা 24শে গণ আন্দোলনে যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের জন্য দোয়া হবে, আমাদের নেতার জন্য দোয়া হবে। আমরা সকলে দুরূদ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله পাক, আমরা গুনাহগার বান্দা মাবুদ, আপনার প্যারা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ আদায় করেছি। এই দরুদের ওসিলা করে আজকে আপনি আমাদের দোয়াখানি কবুল মঞ্জুর করে নেবেন আল্লাহ। আল্লাহ পাক, এই বাংলাদেশের জন্য যারা স্বৈরাচার হাসিনাকে পরাজিত করার জন্য যারা যুদ্ধ করে শহীদ হয়েছে, আল্লাহ পাক তাদেরকে মাফ করে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবেন আল্লাহ। আল্লাহ পাক, এই দেশের জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে মাফ করবেন আল্লাহ। জাতীয়তাবাদী দলের আল্লাহ প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি শহীদ হয়েছেন, আল্লাহ পাক তাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব করবেন আল্লাহ। আল্লাহ পাক তিনার আল আওলাদ কোকর সাহেব আরাফাতুর রহমান কোকর, তিনি ইন্তেকাল করেছে, আপনার ডাকে সাজিয়েছে। আল্লাহ পাক, আমরা দোয়া চাই তাকে আপনি মাফ করে জান্নাতুল ফিরদাউস নসিব করবেন আল্লাহ। গণতন্ত্রের মাপ বেগম খালেদা জিয়া অসুস্থ আছে আল্লাহ, আল্লাহ পাক তাকে সুস্থতা দান করে এই দেশের মানুষের খেদমত করার তৌফিক দান করবেন আল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমান বিদেশে আছে, আল্লাহ পাক তাকে দেশে ফেরত পাঠিয়ে এই দেশের মানুষের খেদমত করার সুযোগ দান করবেন আল্লাহ। আমাদের গুনাহ খাতা মাফ করবেন, আমাদের নেক উদ্দেশ্যগুলো কবুল করবেন। যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে মানুষের খেদমত করার তৌফিক দান করবেন আল্লাহ। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। এখন উদ্বোধনী বক্তব্য রাখবেন খুলনা বিভাগের বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা বাবু জয়ন্ত কুমার কুন্ডু। আপনাদের সামনে এই কর্মশালার শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখবেন। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত আজকের এই কর্মসূচির সম্মানিত সভাপতি, ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক
জনাব জাহিদুজ্জামান মনা। আপনারা সকলে অবগত আছেন আজকের এই মহতী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সম্পৃক্ত হবেন আমাদের অত্যন্ত আকাঙ্ক্ষিত নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। প্রধান আলোচক হিসেবে যিনি ইতিমধ্যেই বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর হৃদয়ে স্থান করে নিয়েছেন, বিএনপির মিডিয়া সেলের সম্মানিত আহ্বায়ক, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মওদুদ আলমগীর হোসেন, ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল। উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত প্রচার সম্পাদক, জাতীয়তাবাদী যুব দল এবং ছাত্র দলের সাবেক সভাপতি, প্রিয় সহযোদ্ধা সুলতান সালাউদ্দিন টুকু। আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিএনপির সম্পাদক, আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই ডক্টর মোর্শেদ হাসান খান। উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক, এই প্রশিক্ষণ বাস্তবায়ন টিমের সম্মানিত সদস্য ব্যারিস্টার মিল হেলাল উদ্দিন। উপস্থিত আছেন বিএনপির সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ছোট ভাই আমিরুজ্জামান শিমুল। উপস্থিত আছেন চেয়ারপারসনের আন্তর্জাতিক কমিটির সদস্য, প্রশিক্ষণ বিষয়ক কমিটির সদস্য ফারজানা শারমিন পুতুল। উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আমার বড় ভাই ঝিনাইদহ কৃতি সন্তান মীর রবিউল ইসলাম লাবলু। এবং উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক, অত্যন্ত লড়াকু সৈনিক স্নেহাস্পদ সাইদ মাহমুদ জুয়েল সহ ঝিনাইদহ জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং প্রতিটি উপজেলা এবং পৌর থেকে আগত বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা কম বেশি সকলেই জানেন 2013 সালে 23 সালের 13ই জুলাই যখন সারা বাংলাদেশে এমনকি বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনৈতিক বৃন্দ তারা সবাই প্রত্যাশা করেছিল যে বিএনপি ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হলে তাদের পরিকল্পনা কি। তারও আগে আপনারা সকলেই জানেন বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সমমন রাজনৈতিক দলগুলির সাথে আলাপ করে 23 দফা ঘোষণা করেছিলেন। তারও আগে আমাদের মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ 2030 ঘোষণা করেছিলেন। এই সকল প্রস্তাবনাকে যাচাই বাছাই করে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমমনা রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে 2023 সালের 13ই জুলাই 31 দফা, অর্থাৎ আমাদের যে রাষ্ট্রটা ভেঙে ফেলেছে, আমাদের যে রাষ্ট্রের বিভিন্ন কাঠামো অর্থাৎ অঙ্গের হানি হয়েছে, সেটাকে ঠিক করতে হলে আমাদের কি কি কাজ করতে হবে, সেই কাজগুলি কিন্তু প্রস্তাবনা আকারে 31 দফার মধ্যে লিপিবদ্ধ করে তিনি জাতির উদ্দেশ্যে ঘোষণা করেছিলেন। আপনারা অনেকেই অনেকবার সেগুলি পড়েছেন। আমরা ফ্যাসিবাদী সরকারের আমলেও 31 দফা নিয়ে ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায়, বলতে গেলে সকল জেলায় আমরা কিন্তু আলোচনা সভা এবং পর্যালোচনা সভা আমরা করেছি। আজ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন আমাদের প্রিয় প্রশিক্ষক, আমাদের প্রধান আলোচনা ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল ভাই। আমি শুধু একটি কথা বলতে চাই, আজ আপনারা আলোচনা শুনতে আসছেন, ওনারা বলবেন, ওনারা আজকে আমাদেরকে প্রশিক্ষণ দিবেন, আমরা প্রশিক্ষণ গ্রহণ করব। একটি কথা মনে রাখতে হবে, এইগুলি আত্মস্থ করে আপনারা যখন গ্রামে গঞ্জে হাট বাজারে বা উঠানে উঠানে বৈঠক করবেন,
তখন কিন্তু আপনারাই নিজেদেরকে একজন প্রশিক্ষক হিসেবে সেখানে গিয়ে আবির্ভূত হতে হবে। অর্থাৎ আজ আপনারা যারা প্রশিক্ষণ নিচ্ছেন, কাল থেকে তারা প্রশিক্ষক হিসেবে জনগণের মাঝে যেতে হবে। একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আজ যারা সংস্কার করে মুখে ফেনা তুলছেন এবং সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনকে অনাকাঙ্ক্ষিতভাবে, অপ্রত্যাশিতভাবে বিলম্বিত করবার জন্য চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য, আপনারা আজকে যা ভেবেছেন, আমাদের দল, আমাদের নেতা 2 বছর আগেই তা ভেবেছে। আমরা আজকে যা ভাবছি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী 5 বছর পরে আপনারা তা ভাববেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা, প্রিয় নেতা জনাব তারেক রহমান, সবসময় তারা বাংলাদেশকে একটি আধুনিকতার সংস্পর্শে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমি 31 দফার বিশ্লেষণ করতে চাই না। আমি অত্যন্ত আনন্দিত এবং প্রীত হয়েছি। আমার নিজের জন্মভূমি, আমি যেই জেলার অধিবাসী, আর সেই জেলায় এ ধরনের একটি মহতী কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি বিশেষ করে এখানে যারা ছাত্র যুবক ভাইয়েরা আছেন, যারা আমাদের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, আমাদের আলমগীর ভাই অত্যন্ত সুন্দর করে কথা বলেন, বুঝিয়ে কথা বলেন, আপনারা সেগুলি শুনবেন। পাশাপাশি যে সমস্ত নেতৃবৃন্দ, বিশেষ করে ঢাকা থেকে আগত নেতৃবৃন্দ, আমি তাদেরকে আর একবার অভিনন্দন জানাতে চাই যে তারা অনেক কষ্ট করে এই কর্মসূচি সফল করবার জন্য সারা বাংলাদেশ সফল করে বেড়াচ্ছেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের প্রিয় নেতা, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, যে তিনি তার শত ব্যস্ততার মাঝেও তিনি এই কর্মসূচিকে সফল করবার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমি আশা করি আগামী দিনে যে রাষ্ট্র নির্মিত হবে, সেই রাষ্ট্র হবে 31 দফার ভিত্তিতে। আগামী দিনে জনগণ আমাদেরকে যে রায় দিবে, আমরা যদি 31 দফাকে জনগণের মাঝে পৌঁছে দিতে পারি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণের রায় নিয়ে আমরা আগামী দিনে জনগণের সেবা করবার সুযোগ অবশ্যই পাবো। সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এবং আজকে এই কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ বাবু জয়ন্ত কুমার কুণ্ডুকে ওনার চমৎকার উদ্বোধনী বক্তব্যের জন্য। এখন আপনাদের সামনে 31 দফার উপর আলোকপাত করবেন আমাদের এই আজকের এই কর্মশালার দলনেতা, প্রধান প্রশিক্ষক, বিএনপির মিডিয়া সেলের সম্মানিত আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাবেল আপনাদের সামনে 31 দফার উপর আলোকপাত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট দলের প্রাণ শক্তি যারা, সেই নেতা এবং কর্মী এবং প্রান্তিক জনগোষ্ঠীকে যারা আপনারা প্রতিনিধিত্ব করেন, আপনারা যারা দেশের একেবারে খেটে খাওয়া মানুষের কাছে যান, তাদের মনের কথা বোঝেন, সেই সমস্ত নেতাকর্মী, আপনাদের উদ্দেশ্যে সালাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? কোটচাঁদপুর, মহেশপুর আছেন সবাই? আচ্ছা, শৈলকুপা, আচ্ছা, হ্যাঁ, হরিণাকুণ্ড সবাই আছেন না? আমরা এই যে একটা আজকে যে অনুষ্ঠানটা আমরা করছি, এটা কি কোনো জনসভা, কর্মী সভা? তো কি এটা? কর্মশালা। কর্মশালাতে আমরা কি করি? আমরা এখানে কিছু কথাবার্তা বলি, এখানে আমরা পারস্পরিক ভাব বিনিময় করি এবং সেখান থেকে আমাদের উদ্দেশ্য কি, দিনের শেষে আমরা কিছু এমন জিনিস জেনে যাব যে জিনিসটা আমাদের দেশের কল্যাণের কাজে লাগবে, আমাদের জানতে হবে। 31 দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলতে পারেন যে অন্তরের কথা। দেশের মানুষকে তিনি কতটা ভালোবাসেন তার
পরিষ্কার একটা ছবি 31 দফার প্রত্যেকটা শব্দের মধ্যে আছে। আপনারা 31 দফা পড়েছেন কয়জন এখানে? হাত উঠান দিকে একটু। আমি জানি অনেকেই পড়েছেন, অনেকে দেখেছেন, অনেকে চোখ বুলিয়েছেন। পার্থক্য আছে অনেকে। যারা পড়েছেন তারা হয়তো প্রত্যেকটা লাইন লাইন পড়েছেন, যারা দেখেছেন তারা হয়তো পাতা উল্টিয়েছেন, আর যারা দূর থেকে দেখেছেন তারা দেখেছেন যে 31 দফা এরকম একটা ছবি, এরকম একটা জিনিস দেখা যায়। কিন্তু 31 দফা আমাদের চেয়ারম্যান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় অন্তর দিয়ে অনুভব করেন। তার অন্তরের কথা আজকে 8000 কিলোমিটার দূর থেকে তিনি আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন। আমাদের দায়িত্ব দিয়েছেন যে সেই কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা যদি সেই দায়িত্বটি সঠিকভাবে পালন করতে না পারি, তো আজকে যখন উনি সংযুক্ত হবেন একটু পরেই, তখন আপনাদেরকে যখন জিজ্ঞেস করবেন বা আপনারা যখন তার সাথে মত বিনিময় করবেন, তখন তার যদি মনে হয় যে আমার 31 দফাটা আমি আমার নেতা কর্মীদের কাছে পৌঁছে দিতে পারি নাই, এটা কি আমার ভালো লাগবে, আপনার ভালো লাগবে না ওনার ভালো? আমাদের কারণ উনি এত দূরে আছেন। একটা মানুষের কথা চিন্তা করেন, নিজের অতি প্রিয় ভাই, একটাই মাত্র ভাই তার, সে ভাইকে যখন এই স্বৈরাচারের নির্যাতনে নিষ্পেষিত হয়ে মৃত্যুবরণ করেছিলেন, তখন কি তার জানাজায় উনি শরীক হতে পেরেছিলেন, দেখতে পেরেছিলেন? আরাফাত রহমান কোকো কি কোনো রাজনীতি করত? তাকে কোনোদিন রাজনৈতিক মাঠে আপনারা কোনো বক্তৃতা দিতে শুনেছেন? তিনি কি করেছেন? দেশের ক্রীড়াকে তিনি সুসংগঠিত করেছেন, তরুণদেরকে তিনি খেলার মাঠে নিয়ে গেছেন, বাংলাদেশকে সম্মান দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জন্য জয়ের পতাকা উনি ছিনিয়ে এনেছেন বিশ্বের কাছ থেকে, যেটা আমরা অনেক দিন পর্যন্ত অর্জন করতে পারিনি। তাহলে এই যে একটি পরিবার যেখানে তার মা এবং সন্তান 7টি বছর আলাদা ছিল, কেউ কারোর সঙ্গে কারো দেখা হয়নি, অথবা মাঝখানে যে নারীটির আমরা ছবি দেখি, তাকে আমরা কি বলি? দেশনেত্রী বলি, অনেকে আরেকটু আগ বাড়িয়ে বলেন দেশ মাতা বলে। কি জন্য? তার মধ্যে আমরা মাতৃত্বের ছবি দেখতে পাই। তিনি আমাদের সবার প্রিয় মাতা। কেন? মাতা হচ্ছে এমন একজন ব্যক্তি যার কাছে সন্তান নির্দ্বিধায় সবগুলো কথা বলতে পারে, সুবিচার আশা করতে পারে, এবং যত যন্ত্রণা কষ্টই হোক মায়ের মুখের হাসি কিন্তু কখনো মলিন হয় না। সেই রকম একটা মানুষ, তার নাম হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি যখন আমাদের সামনে দাঁড়িয়ে বলেন যে আমি তোমাদের জন্য আছি, শত নির্যাতনেও পৃথিবীর বাইরে কোনো জায়গাতে আমাকে কেউ পাঠাতে পারবে না, বাংলাদেশের বাইরে আমার কি নেই, আমার কোনো ঠিকানা নেই, এই রকম একটা কথা তিনি জোর দিয়ে বলতে পারেন, সেই রকম একটা মানুষ, তাকে যখন এরা নির্যাতিত করেন, গৃহবন্দী করে রাখেন, বন্দিত্ব করে রাখেন এমন একটা জেলখানায়, পরিত্যক্ত ঢাকার সেই নাজিবুদ্দিন রোডের যে জেলখানা আপনারা জানেন, হাজার হাজার কয়েদি ওখানে থাকতো। কিন্তু যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন বন্দী করা হয়, তখন ওখানে কয়েদির সংখ্যা ছিল কয়জন? একজন। পাশেই ফাঁসির কাঠ, তার পাশেই সেই নির্জন বিশাল একটা কারাগার, যে কারাগারে কোনো জনমানুষই নাই, শেয়ালের ডাক আর শুধুমাত্র রাতের বেলা ভয়ঙ্কর পেঁচার ডাক ছাড়া আর কোনো শব্দ শোনা যায় না। এমন একটি ভীতিকর পরিস্থিতিতে তাকে দীর্ঘদিন কারাবাস করতে হয়েছে। এই নির্যাতনকারীরা তার সম্পর্কে এমন কথা বলেছে, এই শুনি মনে মনে, এই শুনি যায় যায়। কোনো ভদ্র পরিবারের, কোনো সুসভ্য পরিবারে একেবারে যত নিকৃষ্ট মনের পরিচয় দেওয়া একটা মানুষের কাছেও এমন জঘন্য কথা আমরা কেউ কখনো বলতে শুনেছি? এরপরেও তিনি কখনো এই দেশ ছেড়ে যাননি। দেশের মানুষের জন্য তার ভালোবাসার জায়গা থেকে তিনি এতটুকু বিচ্যুত হননি। তার সেজন্য কি হয়? স্বৈরাচার যখন পালিয়ে যায়, তখন হেলিকপ্টার থেকে যখন C-130 সেই পরিবহন বিমানে যখন তার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য তাকে দৌড় দিতে হয়, তখন 100 মিটার দৌড়ের পৃথিবীর সবচেয়ে বড় দৌড়বাজ উসাইন বোল্টও লজ্জা পেয়ে যান। তার বিপরীতে আমরা কি দেখি? দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন চিকিৎসার জন্য সেই কাতারের আমিরের পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে যাওয়ার জন্য যখন গুলশানের তার বাসভবন থেকে বিমানবন্দরে যেতে যান, তখন জনতার ভালোবাসার স্রোত তাকে কয়েক কিলোমিটারের যাত্রাপথকে কয়েক ঘন্টার যাত্রাপথে পরিণত করে। এটাই হচ্ছে ভালোবাসার প্রতিদান, এটাই হচ্ছে বিএনপি, এটাই হচ্ছে সেই মানুষটি যার ছবিটি প্রথমে রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যিনি। এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা কি শুধুমাত্র একটি কাগজের থেকে কিছু লেখা পাঠ করা? যারা এরকম বলে তাকে ছোট করার চেষ্টা করে, তারা আসলে নিজেরা যখন ফাটা কলসি তখন বাঁচবে বেশি, এটি স্বাভাবিক। কারণ ওই স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল যে রাজনৈতিক দলের তার প্রধান 1971 সালের 25শে মার্চের বিকেলবেলায় তার দলের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ যখন টেপ রেকর্ডার নিয়ে তখন তাকে বলেছিল যে আপনি আমাদের স্বাধীনতার ঘোষণাটা রেকর্ড করে দিন।
যাতে আমরা অন্তত আপনি না থাকলেও পৃথিবীর মানুষকে বলতে পারি যে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছে। তিনি কি উত্তর দিয়েছিলেন? তিনি বলেছেন, তোরা কি আমাকে দেশদ্রোহিতার মামলায় ফেলতে চাস? আপনারা স্বাধীনতার পূর্বাপর এই বইটির মধ্যে এই জাতীয় কথা সবই পাবেন। তাজউদ্দিন আহমেদের মেয়ের লেখা তার স্মৃতিকথার বইয়ের মধ্যে এগুলো কথার সব সত্যতা পাবেন। বিএনপির বয়ান নয় এটা। তার বিপরীতে যখন জিয়াউর রহমান একজন সামান্য মেজর স্বাধীনতার ঘোষণা যখন দিয়েছিলেন, তিনি স্বাধীনতার ঘোষণার সাথে সাথে আরেকটি ঘোষণা দিয়েছিলেন। সেটি কি? তার মৃত্যুর ঘোষণা। পাকিস্তানিদের কাছে তখন সেই মুহূর্তে একটা বুলেট, প্রথম যে বুলেট তার গায়ে নাম লেখা ছিল জিয়াউর রহমান, অর্থাৎ একজন বিদ্রোহীকে যদি পাকিস্তানি সেনাবাহিনীর পোশাক পরা, তার অস্ত্র হাতে নিয়ে কোন সৈনিক যদি বিদ্রোহ করে, পৃথিবীর সব জায়গায় সে বিদ্রোহের শাস্তি মৃত্যুদণ্ড। সেদিন জিয়াউর রহমানের পরাজয়ের নাম ছিল মৃত্যু। ফলে সেই মৃত্যুকে অবধারিত জেনেও যিনি স্বাধীনতার ঘোষণা করতে পারেন, তিনি প্রকৃত নেতা, তিনি দেশের জন্য ভালোবাসার নেতা, তিনি জিয়াউর রহমান। সেই কারণেই বলি, আমরা এমন একটি দল করি যে দলের প্রতিটি পর্বে, প্রতিটি ক্ষেত্রে গৌরব ছাড়া আমাদের লজ্জা এবং আমাদের হীনমান্যতায় বোধ করার কোনো কথা সেখানে লেখা নেই। তাহলে ওই দিন 1971 সালের সেই 25শে মার্চের রাতে, 26শে মার্চের প্রথম প্রহরে যখন স্বাধীনতার ঘোষণা জনাব জিয়াউর রহমান দিয়েছিলেন একজন মেজর হিসেবে, তখন বাংলাদেশের সবচাইতে বিপদগ্রস্ত পরিবারের নাম কি? জিয়া পরিবার। বেগম খালেদা জিয়া এবং দুটি শিশুপুত্র আরাফাত রহমান কোকো এবং জনাব তারেক রহমান, তাদেরকে নিয়ে তারা পরিবারের বাকি 9টি মাস কোথায় ছিল বা কতদিন পর্যন্ত এই যুদ্ধ চলবে, জিয়াউর রহমান সব জানতেন না। তিনি পরিবারের সেই বিপদের দিনেও তাদের নিরাপত্তার কথা প্রথমে ভাবেননি, ভেবেছিলেন দেশের মানুষের কথা। দেখেছিলেন যখন নির্যাতনে যখন হাজার হাজার মানুষ প্রাণ দিচ্ছে, সেই মুহূর্তে যখন নেতৃত্ব দিশেহারা, নেতৃত্ব যখন পলায়ন পর ভারতের নিরাপদ আশ্রয়ের জন্য যখন তারা সীমান্তের দিকে ছুটছে, আপনাদের এই পাশের সেই মেহেরপুরের মধ্য দিয়ে, চুয়াডাঙ্গার ভেতর দিয়ে তারা সেই সময় ভারতে গেছেন। আপনারা জানেন সেই সমস্ত ইতিহাসের কথা। তার বিপরীতে সেই পরিবারটি ছিল অরক্ষিত বাংলাদেশের মধ্যে। জিয়াউর রহমান সাহেবকে কি স্বাধীনতা ঘোষণা করতে হবে এই কথা আওয়ামী লীগের লোকজনকে বলে দিয়েছিল? তিনি স্বাধীনতার ঘোষণার পর ভারতে গিয়ে আশ্রয় পাবেন এই কথা কি বলা ছিল? কোথাও বলা ছিল না। ওই যেই ভারতে তিনি গেছেন, সেই ভারতের সাথে 5 বছর আগে স্বাধীনতার ঘোষণার পর তুমি সৈন্যবাহিনী নিয়ে ভারতে চলে যাও, তোমার জন্য এইরকম লাল কালি চেয়ার সব মর্যাদা অপেক্ষা করছে, এই কথা তাকে কেউ বলেনি। এই ঝুঁকি যিনি নিতে পারেন, দেশের জন্য যিনি আমৃত্যু এই সংগ্রামের কথা বলতে পারেন, প্রতি মুহূর্তে যখন সততার অবিস্মরণীয় উদাহরণ যিনি সৃষ্টি করতে পারেন, মানুষের জন্য ভালোবাসা ছাড়া তার অন্তরের মধ্যে অন্য কোনো জিনিস যখন থাকে না, তখন বলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই কথা বলেই তার মৃত্যুর পরে যখন যে জানাজাটা অনুষ্ঠিত হয়, পৃথিবীর বৃহত্তম মানুষের জানাজা, এবং সে কোনো মানুষ গর্ব করতে পারে, নিজের জন্য অহংকার বোধ করতে পারে, নিজেকে ঈর্ষান্বিত বোধ করতে পারে, হয় আমার যদি এরকম একটা জানাজা আমার মৃত্যুর পরে হতো। এই প্রত্যাশা প্রত্যেকের মানুষের জন্য থাকবে, কিন্তু এই সৌভাগ্যটা গুটি কয়েক মানুষের জন্য জন্ম নেয়, যে মানুষগুলো দেশের জন্য, মানুষের জন্য অকাতরে তার প্রাণকে বিসর্জন দিতে পারে। বাংলাদেশের সকল ক্রান্তি লগ্নে একটি পরিবারকে সামনে পাবেন, সেই পরিবারের নাম জিয়া পরিবার। আপনারা খেয়াল করে দেখবেন 1971 সালে যে পরিবারটি এসে দাঁড়িয়েছিল বাংলাদেশের পাশে, 1975 সালে 7ই নভেম্বর দেশ যখন একটা দিশাহীন ভাবে, একটা অনিশ্চিত পথযাত্রায় যখন এই দেশটা ছিল দিশাহীন, সেই মুহূর্তেও আবার ইতিহাসের সেই মহানায়ক হিসেবে যারা আবির্ভাব ঘটেছিল, তার নামও জিয়াউর রহমান। তিনি কি করেছিলেন? উত্তরাধিকারী সূত্রে পেয়েছিলেন দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশ। তিনি পেয়েছিলেন তলাবিহীন ঝুড়ি, একটা বাস্কেট কেস। আপনারা দেখেছেন সেই মুহূর্তে যারা আমাদের এখানে প্রবীণ যারা আছেন, ডাস্টবিনে তখন সেই খাবারের জন্য একটা কুকুরের সাথে মানুষের কারাকারি হতো। এক কৌটা শিশু খাদ্যের জন্য আপনারা কষ্ট করে সামনে রাতের পর রাত লাইনে দাঁড়িয়েছিলেন। এই সময়কার যারা প্রবীণ, আজকে যারা সেই সময় যারা তরুণ ছিলেন, তারা জানেন এক টুকরা প্যান্টের পিস, একটা শার্টের কাপড়ের জন্য সারা রাত ধরে দাঁড়াতে হয়েছে ন্যায্য মূল্যের দোকানের সামনে। সেই দোকানে বিধ্বস্ত বাংলাদেশ, দুর্ভিক্ষের বাংলাদেশ, একদলীয় শাসনের বাংলাদেশ, বাক স্বাধীনতা হরণ করা বাংলাদেশে যখন জিয়াউর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এই ইতিহাসের বরপুত্র তিনি পরিবর্তন করে দিয়েছিলেন সব দিকে। যে নেতা এক সময় বলেছিলেন যে 3 বছর কিছুই দিবার পারবো না, তার বিপরীতে জিয়াউর রহমান সাহেব বলেছিলেন মানি ইজ নো প্রবলেম। তিনি খাদ্যের স্বয়ং সম্পূর্ণতার বাংলাদেশ দিয়েছেন, তিনি মুক্ত বাংলাদেশ দিয়েছেন, এবং একই সাথে সাথে বাক স্বাধীনতার বাংলাদেশ দিয়েছেন, গণতন্ত্রের বাংলাদেশ দিয়েছেন। তিনি জানেন যে আপনাদের এই পাশের মেহেরপুর, এই পাশের কুষ্টিয়া, এই মিরপুর, ভাড়ামারায় তার সেই ঐতিহাসিক পদযাত্রার কথা আপনারা জানেন।
যেখানে তিনি মানুষের সাথে মিশেছেন, একজন শ্রমিকের মতন, একজন কৃষকের মতন তার বাড়িতে গিয়ে বলেছেন, মা আমাকে একটু 1 গ্লাস ডাবের পানি খাওয়াও। উনি জানতেন যে ওই বাড়িতে ডাবের গাছ নেই। কি জন্য? তিনি তাকে সেই মেসেজটি দিতে চেয়েছেন, সেই কথাটি তাকে বলতে চেয়েছেন যে আগামী দিনে আমি যখন আসবো আপনার বাসায় মেয়েটা ডাবের গাছ দেখতে চাই। তিনি কৃষি বিপ্লব করেছিলেন, বাংলাদেশকে সবুজ বেষ্টনীর বাংলাদেশ করেছিলেন। বিশ্বব্যাপী যে সম্মান মর্যাদা তিনি দিয়েছিলেন, আপনারা জানেন যে 1975 সাল পর্যন্ত আমাদের সৌদি আরব আমাদেরকে স্বীকৃতি দেয়নি, চীন আমাদেরকে স্বীকৃতি দেয়নি। সেই অবস্থান থেকে বাংলাদেশকে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন একটা জায়গাতে নিয়ে গেছেন যেখান থেকে আজ পর্যন্ত বাংলাদেশকে পিছিয়ে ফিরে তাকাতে হয় না। তিনি বাংলাদেশের সেই অর্থনীতিতে যে ভিত্তি দিয়েছিলেন, সেই ভিত্তির উপরে আজও আমরা দাঁড়িয়ে আছি। সেখান থেকে এক চুল পরিবর্তিত হওয়ার সুযোগ আমাদের তৈরি হয়নি। মধ্যপ্রাচ্য থেকে আমাদের শ্রমিকদের পাঠানো রেমিটেন্স এবং যে গার্মেন্ট শিল্প, সেই দুটোই দিয়েছিলেন আমাদের সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং দিয়েছিলেন বলে আজকেও যারা সৌদি আরবে যায়, আমাদেরকে যারা পছন্দ নাও করে, যখন আরাফার ময়দানে সেই দিন গাছের সুশীতল বাতাসের নিচে দাঁড়িয়ে যখন তার দুদণ্ড বিশ্রামের সুযোগ হয়, তখন তার মনের মধ্যে থেকে আলহামদুলিল্লাহ শব্দটি বের হয় এবং কৃতজ্ঞতার যে শব্দটি বের হয়, যে নামটি উচ্চারিত হয়, তার নামও জিয়াউর রহমান, কারণ ওই প্ল্যান্টের নাম জিয়া প্ল্যান্ট। এইরকম একটি ভিত্তিভূমির উপর দাঁড়িয়ে কিন্তু আজকে আমরা রাজনীতির কথা বলছি। আমরা সেই 31 দফার কথা বলছি, সেই জায়গাতে যে জায়গাতে উত্তরাধিকার রয়েছে ঐতিহ্যগত, যেখানে সম্মান মর্যাদা, দেশপ্রেম, দেশের জন্য ভালোবাসা, এইগুলো প্রতিটি ছত্রে গঠিত রয়েছে। সেই রকম একটা দলের উত্তরাধিকার থেকে আমরা যখন কথা বলি, মানুষের কাছে গিয়ে যখন আমরা 31 দফার কথা বলবো, তখন কি আমাদেরকে লজ্জায় ওই স্বৈরাচারের পদলেহনকারীদের মতন মাথা নিচু করে কথা বলতে হবে, নাকি মাথা উঁচু করে বলবো আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, আমরা দেশমাতা বেগম খালেদা জিয়ার সৈনিক, আমরা জনাব দেশনায়ক তারেক রহমানের সৈনিক? এই কথাটি অন্তরে ধারণ করতে হবে। এবং একটু পরে যখন উনি আপনাদেরকে বলবেন যে 31 দফা আপনি কতটুকু বুঝেছিলেন, ওনার প্রতিটি মুখভঙ্গি, প্রতিটি কথা, প্রতিটি উচ্চারণে দেখবেন এই 31 দফার মধ্যে কোনো ছল চাতুরি নেই। দেশের মানুষের জন্য একটা স্বপ্নের বাংলাদেশের কথা আছে, একটা পরিবর্তিত বাংলাদেশের কথা রয়েছে, একটা সংস্কারের বাংলাদেশের কথা রয়েছে, যে বাংলাদেশের আইন, বিচার, প্রশাসন সমস্ত কিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে 1975 সালে যখন জিয়াউর রহমান সাহেব বলেছিলেন আমি এই দেশকে গড়বই, সে একই রকম প্রত্যয়দীপ্ত কণ্ঠে তারও সেই জ্যেষ্ঠ সন্তান আমাদেরকে বলতে পারেন সংস্কার করে এই বাংলাদেশকে আবার বাঁচাবো, আবার সেই নতুন, আবার সেই টেক ব্যাক বাংলাদেশের, সেই আগের ঐতিহ্যের বাংলাদেশে তিনি বাংলাদেশকে ফেরত আনতে চান। আমরা আজকে অনেক গালগপ্প শুনি, চারদিকে নতুন সব বিপ্লবী, নতুন গণতন্ত্রকামীরা সব বেরিয়েছে। তারা কি বলার চেষ্টা করেন? আওয়ামী লীগ আর বিএনপি নাকি মুদ্রার এপিঠ আর ওপিঠ। আরে ভাই, বিএনপির মুদ্রার ওপিঠে কিছু নেই। বিএনপির মুদ্রায় এপিঠে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা 1971 সালের সেই 25শে মার্চের সময় জনাব জিয়া রহমান যে উই রিভল্ভ বলে যে ঘোষণা করেছিলেন, আজ পর্যন্ত সেই সার্বভৌমত্বের উপর পৃষ্ঠাতেও রয়েছে সেই বিএনপির নাম। সুতরাং মুদ্রার এপিঠেও বিএনপি, মুদ্রার ওপিঠেও বিএনপি। বিএনপির মুদ্রার এপিঠেও এক দল, ওপিঠে আর এক দলের প্রয়োজন হয় না। এটি প্রয়োজন হয় তাদের, যাদের চরিত্রের প্রতিটি মুহূর্তে, প্রতিটি অঙ্গে, প্রতিটি পাতায় শুধু কালিমা ছাড়া কিচ্ছু নেই। 1971 সালে রাজাকার ছিল কারা? জামাতে ইসলাম। 2024 সালে রাজাকার কারা? তাহলে মুদ্রার এপিঠে যদি জামাতে ইসলাম হয়, ওপিঠে কারা? আমাদেরকে বলতে হবে না, ইতিহাস এই কথা বলে, ইতিহাস এই কথাই বলে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের বাড়ি চিনিয়ে দিত কারা? এই রাজাকারেরা। 2024 সালে বিএনপি নেতা কর্মীদের বাড়ি চিনিয়ে দিয়েছে কারা? আওয়ামী লীগ। মুদ্রার এপিঠে আওয়ামী লীগ, ওপিঠে জামাত ইসলাম। আপনি খেয়াল করে দেখবেন 1986 সালে জাতীয় বেঈমান বলতে আমরা একটি দলের একজন নেতাকে জাতীয় বেঈমান বলি। সেই দিন বেঈমানির সময় তাদের সাথে দোষর হয়েছিল আর এক দল, তার নাম আওয়ামী লীগের সাথে জামাতে ইসলাম। 1986 সালে এর সাথে নির্বাচন করেছিলেন যে দুটি দল। মুদ্রার এপিঠে এরাও, ওপিঠে আরা। বিএনপি ওই মুদ্রার এপিঠ ওপিঠ নয়। 1996 সালের তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের নামে দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল দুটি দল মিলে। কারা কারা? তাহলে মুদ্রার এপিঠে একজন, ওপিঠে আর একজন। ঠিক একই রকম ভাবে এদেশের স্বাধীনতার সময় থেকে শুরু করে 1947 সালে যখন পাকিস্তানের স্বাধীনতার আন্দোলন ছিল, তখনও বিরোধিতার দল ছিল, তার নাম জামাত ইসলাম। এরা জীবনে কোনোদিন রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেনি। ওরা আমার নেতার চরিত্র হননের চেষ্টা করে। আরে বাবা, তোমরা নিজেরা বলো না কেন?
খালেদ মহিউদ্দিন যখন জামাতের আমিরকে যখন প্রশ্ন করে 1971 সালের ভূমিকার জন্য আপনার ভেতরে কোনো অপরাধ বোধ বা অনুতাপ আছে কিনা, উনি বলেন যে এই প্রশ্নের উত্তর আমি এখন আপনাকে দেব না। দেবেন কোথা থেকে ভাই? উত্তর তো থাকতে হবে। যে উত্তরের মধ্যে রয়েছে প্রতিটি পদে পদে লজ্জা আর আপনার ভেতরে আত্মদহন, যে না সেই দিনেরটা ঠিক ছিল না। তার জন্য তারা কি করতে চান? তারা বলতে চান যে 2024 সালের গণ অভ্যুত্থানকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলতে হয়। কেন? তাহলে 71 সালে সেই রাজাকারের কালিমাটি মোচন হয়ে যায় না। যে 71 সালের 25শে মার্চের প্রথম প্রহরে, 26শে মার্চের প্রথম প্রহরে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উই রিভল্ট বলে আই মেজর জিয়া হিয়ারবাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ বলে স্বাধীনতার যে ঘোষণা করেছিলেন, সেটিকে আমরা কলঙ্কিত, আচ্ছাদিত এবং ঢেকে যেতে দেব না। দেব না বলেই 1971 স্বাধীনতার সাথে বিএনপির ইতিহাস জড়িয়ে আছে। মুক্তিযুদ্ধের চেতনার দল একটি, তার নাম বিএনপি, অন্য কোনো দল এখানে নেই। যারা পলায়ন পর ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, মুক্তিযুদ্ধে যারা সত্যিকার অর্থে অংশগ্রহণ করেননি, স্বাধীনতা ঘোষণা করার দায়িত্ব যাদের ছিল, তারা সেদিন সেই ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন। তাদেরকে আড়াল করবার কোনো চেষ্টা এখানে আমরা বরদাস্ত করব না। মুক্তিযুদ্ধের সেই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই করেনি, যুদ্ধ করেছিলেন। কামালপুর সেক্টরে যুদ্ধ হয়েছিল জেড ফোর্সের, আপনারা জানেন। তিনি বিশ্বাস করতেন প্রচলিত গেরিলা যুদ্ধই একমাত্র সমাধান নয়, স্বাধীনতা পেতে চাইলে সেনাবাহিনীর নিয়মিত যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধের প্রথম হিসাবে তিনি ব্রিগেড গঠন হয়েছিল, তার নাম জেড ফোর্স, আপনারা জানেন। সেই জেড ফোর্স কামালপুরে যে যুদ্ধ ঐতিহাসিক সম্পন্ন হয়েছিল, সেই যুদ্ধের কথা আজকে পৃথিবীর সমস্ত জায়গায় সমর ইতিহাসের পাঠ্যপুস্তকে সংযোজিত হয়েছে, আপনাদের জানা আছে। সেই আপনারা জানেন যে কুড়িগ্রামের রৌমারীতে স্বাধীন বিচার ব্যবস্থা, স্বাধীন শাসন ব্যবস্থা, স্বাধীন ডাক ব্যবস্থা, স্বাধীন প্রশাসন তৈরি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আমরা ইতিহাসের সেই ঐতিহ্য বা গৌরবোজ্জ্বল দিনকে অন্য কারো কোনো সমস্ত হটকারিতা দিয়ে সেটিকে প্রতিস্থাপিত হতে দিতে পারি না। সুতরাং আমরা সেই ঐতিহ্যকে ধারণ করব। এবং যারা এই কথাটি বলতে চাইবে মুদ্রার এই পিঠার ওপিঠ থাকে, বলবেন ভাই বিএনপির মুদ্রার ওই পিঠে কোনো রাজাকার নেই, বিএনপির মুদ্রার ওপিঠে কোনো স্বৈর শাসক নেই, বিএনপির মুদ্রার ওপিঠে ধর্ম ব্যবসায়ী বলে কিচ্ছু নেই। বিএনপির গণতন্ত্রকামী, সবাইকে নিয়ে অংশগ্রহণের একটি বাংলাদেশের স্বপ্ন দেখা বিএনপি। সেই ঐতিহ্যের সাথে তারা প্রথম দিনও যেমন ছিল আদর্শিক, নিষ্ঠাবান, আজও কেন্দ্রে রয়েছে। ফলে বিএনপির মুদ্রার এপিটেও বিএনপি, ওপিটেও বিএনপি, মুদ্রার এপিট ওপিটে বিএনপির দুটি জিনিসের প্রয়োজন হয় না। সুতরাং আপনারা যখন যখন চায়ের স্টলে, দোকানে, হাট বাজারে আপনাদেরকে এই কথা বলার চেষ্টা করবে যে আজকে যে জায়গাতে আওয়ামী লীগ ছিল বিএনপি সেই জায়গা দখল করতে চায়, এটা আপনার ভোটের কারণে, আপনারা সেই জনসমর্থনের কারণে মিথ্যা বয়ান দিতেই পারে। কিন্তু ঐতিহাসিকভাবে এই সত্যটি প্রতিষ্ঠিত, বিএনপির মুদ্রার এপিট ওপিটে কিছু লাগে না। আর একটি কথা জানা দরকার, যারা আজকে রাজনৈতিক মাঠকে গরম করার চেষ্টা করেন, তাদের কাছে কি কোনো কর্মসূচি রয়েছে? তারা কি কোনো পরিকল্পনা নিয়ে মাঠে গেছে, না শুধুমাত্র বিএনপির বিশদকরণ করার বা তার চরিত্র হননের চেষ্টা কি রয়েছে তাদের মধ্যে আন্তরিকভাবে? তার বিপরীতে বিএনপির কি রয়েছে? 31 দফার মতন একটি যুগান্তকারী কার্যপত্র, যে কার্যপত্রের প্রতিটি ভাষায়, প্রতিটি ছত্রে, প্রতিটি শব্দে, প্রতিটি লাইনে উচ্চারিত হয়েছে বাংলাদেশের মেহনতি মানুষের জন্য, তরুণদের জন্য, নারীর জন্য, একজন বেকারের জন্য, গৃহহীনের জন্য, কৃষকের জন্য, শ্রমিকের জন্য, শিক্ষার্থীদের জন্য, সবার জন্য কিছু না কিছু প্রতিশ্রুতি যদি বিএনপি আগামী দিনে দেশের মানুষের জন্য বাস্তবায়িত করতে চায়। ওটা একটু দিয়ে রাখুন। আমরা 31 দফার ভেতরে একটু ঢুকতে চাই। এখানে অনেকেই তো বলতে পারে যে 31 দফা কি অপরিহার্য আমাদের জন্য, 31 দফার ধারণা কি বাংলাদেশের মানুষের জন্য অপরিহার্য? এই কথাটিতে যদি আমি ফেরত যেতে চাই, তাহলে আমাকে বুঝতে হবে যে 31 দফার মধ্যে কি রয়েছে। অনেকের কাছে মনে হবে এই কথাটি দিয়ে শুরু করেছিলাম আমরা, বিএনপি একটি জিনিসের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। সেটি কি? ওই প্রথম দ্বিতীয় লাইনটি পড়ুন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় অখণ্ডতার রক্ষা কবচের নাম বিএনপি। কারণ জানেন, এই আওয়ামী লীগের শাসনের এই দীর্ঘায়িত হওয়ার পেছনে একটি মাত্র শর্ত, একটি মাত্র দাসখত কাজ করেছে। সেই দাসখতের নাম কি ছিল? আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় অখণ্ডতা কি করেছিলাম? ভারতের কাছে বিলীন করে দিয়ে বলেছিলাম আমাদের সম্পর্ক নাউজুবিল্লাহ, আমাদের সম্পর্ক নাউজুবিল্লাহ। তারা বলেন যে আগামী নির্বাচনে যেমন করে হোক আমাদেরকে জিতাইতেই হবে। তাদের সাধারণ সম্পাদক বলেন তলে তলে সব ঠিক হয়ে গেছে।
আরে বাবা, তোমার তলে তলে কোথায় ব্যথা সে তো মৌসুমী সারাক্ষণ তার গানের মধ্যে বলে। আমরা জানি তোমাদের তলে তলে সমস্যা কি, ওই জায়গায় বিএনপি যাবে। আমাদের প্রথম শর্ত, প্রথম দায়িত্ব হচ্ছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় অখণ্ডতাকে রক্ষা করা। আমরা গত 54 বছর কি দেখেছি? আপনারা দেখেছি স্বাধীনতা যুদ্ধ, অবিস্মরণীয় একটি স্বাধীনতা যুদ্ধ দেখেছি। তিনি দেখেছি আক্রান্ত হওয়া এই দেশকে স্বৈর শাসকের দ্বারা বারবার আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বারবার করেছে ঝুঁকিতে। আমাদের রাষ্ট্রীয় পরিচয়কে বিকৃত করার চেষ্টা করা হয়েছে, আমাদের বাংলাদেশি চরিত্রকে বাঙালির নামে স্খলিত করার চেষ্টা করা হয়েছে। সাধারণ মানুষকে রাজার অধীনে একটা প্রজার একটা লজ্জাজনক জীবন দেওয়া হয়েছিল, ভেঙে দেওয়া হয়েছিল রাষ্ট্রের সমস্ত কাঠামো, লুণ্ঠিত হয়েছে রাষ্ট্রের সম্পদ, আর জনগণ বঞ্চিত হয়েছে তাদের উন্নয়নের অধিকার থেকে। এমনি এক ক্রান্তিকালে যখন দেশ স্বৈর শাসনের কবল থেকে মুক্ত হইতে, আজীবন দেশকে মুক্ত রাখতে, দেশের মানুষের কাছে দেশের মালিকানা ফেরত দেওয়ার এমন এক অসাধারণ একটি কর্ম পরিকল্পনা নিয়ে সেটিকে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে আমাদের যে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ রূপকার জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার প্রতিকে একটু কৃতজ্ঞতা আমাদের জানাতে হবে না? অবশ্যই। তার কারণ এমন ভাবে গভীর চিন্তাতে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পারে। কারণ ঐতিহ্যগতভাবে এদের যখন সংস্কার বা গঠন করার প্রয়োজন হয়েছিল, যখন শহীদ রাষ্ট্রপতি প্রথমে কি দিয়েছিলেন 19 দফা কর্মসূচি, সেটি ছিল আমাদের দেশ গঠনের প্রথম রক্ষা কবচ, প্রথম ম্যাগনা কার্টা। তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছিলেন ভিশন 2030। তার মধ্যে থেকে 2030 সাল পর্যন্ত বাংলাদেশের গতিপথ কোন দিকে নির্ধারিত হবে, উন্নয়নের কোন জায়গা দিয়ে বাংলাদেশকে তিনি তার কাঙ্ক্ষিত জায়গায় নিতে চান সেটির কথা বলেছিলেন। এটিকে পরিচালিত করে প্রথমে 27 দফা, তারপরে সমমনা দলদের সাথে আলোচনার পরে 31 দফা দিয়েছেন জনাব তারেক রহমান। অর্থাৎ আমাদের সামনে সবসময় একটি কর্ম পরিকল্পনা থাকে। আপনি কি বলতে পারেন যে আওয়ামী লীগের স্বৈর শাসকরা দীর্ঘ 15টি বছর দেশ শাসন করেছে, তারও বেশি, প্রায় 15.5 বছর। এই সময়ের মধ্যে তাদের কি কোনো কর্ম পরিকল্পনা ছিল? তারা নাকি শুধুমাত্র কি করেছে, এই তোতা পাখির গুলির মতো বলছে উন্নয়ন 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 উন্নয়ন। এর বাইরে যে আপনি কিছু শুনেছেন? চারদিকে শুধুমাত্র উন্নয়নের গল্প। এই সাথে বিগত দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকে নিয়ে এটি যে পরিণত হয়েছে, সেখান থেকে একটি অসাধারণ ধারণা পেয়েছি আমরা। সেই অসাধারণ ধারণাটির নাম কি? এটি জাতীয় সরকারের ধারণা। এই বাংলাদেশের মানুষ কি জাতীয় সরকারের ধারণার কথা জানতো কখনো? অথচ আমাদের স্বাধীনতার পরপরই উচিত ছিল একটি জাতীয় সরকার গঠন করা। স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছে দেশের আপামর জনগণ, একটি দল তো নয়। যারা আওয়ামী লীগ করেন তারা কি স্বাধীনতার যুদ্ধে অংশ নেয়নি? তাহলে সেই স্বাধীনতার পরপর যদি একটি জাতীয় সরকার গঠিত হতো, তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশের উন্নয়নের জন্য যে প্রত্যাশিত এবং আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা, সেটিকে আমরা হয়তো নিশ্চিত করতে পারতাম। কিন্তু আমরা কি করেছি? সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছি। কিন্তু জনাব তারেক রহমান সেই সুযোগকে আর একবার নষ্ট করতে চাননি। সেজন্য তিনি কি বলেছেন? যে আমাদের উন্নয়নের আকাঙ্ক্ষা যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে যারা ভালোবাসে, সেই সমস্ত রাজনৈতিক দল যদি একই ধারণা পোষণ করে, তাহলে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, সেই নির্বাচনের পর যে সরকারটি গঠিত হবে, সেই সরকারের নাম হচ্ছে জাতীয় সরকার, ন্যাশনাল গভর্নমেন্ট অফ দ্য ইউনিটি। অর্থাৎ সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু, নিরাপদ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটি গণতান্ত্রিক শক্তি যে উন্মেষণ হবে, তার মাধ্যমেই এই 31 দফাকে বাস্তবায়ন করতে হবে। 31 দফা বাস্তবায়নের দায়িত্ব শুধুমাত্র বিএনপি একা নিতে চায় না, এর কৃতিত্ব বিএনপি একা নিতে চায় না। কারণ এর মধ্যে এমন কোনো কথা নেই যে শুধুমাত্র বিএনপির জন্য এটি প্রযোজ্য। এর প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা শব্দ দেশের মানুষের জন্য যখন প্রযোজ্য, তখন এই দায়িত্ব বা এই কর্মসূচি প্রণয়ন বাস্তবায়ন করার কাজ দেশের সব মানুষকে দিয়ে উনি করতে চান। এর পেছনে রয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই অসাধারণ 19 দফা কর্মসূচি, যার মাধ্যমে উনি কি করেছেন? আমাদের সর্বপ্রথম একটি জাতীয়তার পরিচয় দিয়েছিলেন। আমরা সেই জাতীয়তার পরিচয়ের কথা একটু পরে আসতে চাই। সেই 19 দফা কর্মসূচিতে উনি দেশের মানুষকে কি করেছিলেন? উনি বলেছিলেন যে আমার শুধুমাত্র 7.5 কোটি বা 8 কোটি লোক নয়, আমার হাতে 16 কোটি হাত। এই কর্মীর হাতকে তিনি সত্যিকার অর্থে কাজে লাগিয়েছিলেন এবং দুর্ভিক্ষ পীড়িত একটি বাংলাদেশকে তিনি পরিপূর্ণভাবে একটি স্বনির্ভর বাংলাদেশে পরিণত করেছেন। বেগম খালেদা জিয়া দিয়েছিলেন সে ভিশন 2030, যার মধ্যে নারীর শিক্ষাকে অবৈতনিক করেছিলেন উনি স্নাতক পর্যায়ে। এটার মাধ্যমে যে কি তৈরি হয়েছিল আপনারা জানেন, এই দেশের অর্ধেকের বেশি সংখ্যায় রয়েছে, আমরা জানি সামান্য হলেও বেশি নারী। তাদের কোনো প্রতিনিধিত্ব, তাদের জন্য রাষ্ট্রীয় কোনো সুরক্ষা কখনো নিশ্চিত হয়নি। আপনারা জানেন এটা পরিবারের সবচেয়ে বড় সুরক্ষার জায়গা হচ্ছে শিক্ষা। এই শিক্ষিত মা যদি থাকেন,
একজন শিক্ষিত মা সেই পরিবার যদি কখনো পর্যন্ত যদি তার পরিবারের অভিভাবকবিহীন হয়েও পড়ে, সেই পরিবার কিন্তু কখনো পথে বসে না, কারণ একটি মা তার পরিবারকে কিন্তু তার কাঙ্ক্ষিত জায়গায় নিতে পারে। এবং তারপরে সেটা সংযুক্ত হয়েছে কি, একটা পুরো দেশের রাষ্ট্রীয় সংস্কার করার জন্য, দেশের জনমানুষের জন্য, 20 কোটি মানুষের জন্য এই ভাব, যে প্রত্যয় এবং এই হৃদয় যে আকাঙ্ক্ষার কথা বলে, এই মস্তিষ্ক যে ভাবনার কথা বলে, সেগুলোকে একখানে করে জনাব তারেক রহমান যেটির কথা বলেছেন, তার নাম হচ্ছে 31 দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা। এর প্রথমটাতে কি রয়েছে? সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে। আপনারা জানেন সংবিধান সংস্কার করা কেন গুরুত্বপূর্ণ? আপনাকে জানেন যে বাংলাদেশের সেই সংবিধান, যে সংবিধানকে স্বৈরাচার তার সর্বশেষ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে পরিবর্তিত করে এমন একটা জায়গায় নিয়ে গেছে, সেখানে একটি অনুচ্ছেদকে সংযুক্ত করা হয়েছে। সে বলা হয়েছে যে এই অনুচ্ছেদ কিয়ামতের আগ পর্যন্ত কেউ এটাকে পরিবর্তন করতে পারবে না। কোন সংখ্যাগরিষ্ঠতা তো নয়, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাও নয়, শতভাগ সমর্থন হলেও কেউ ওই অংশ পরিবর্তন করতে পারবে না। সে অংশতে কি লেখা আছে? একজন ব্যক্তির নাম লেখা হয়েছে, তার নাম জাতির পিতা। এমন একজন লোককে ব্যক্তির জাতীয় পিতা বানানো হয়েছে যে তার কন্যায় তার পিতার জন্য তৈরি করা শত শত হাজার হাজার মূর্তিকে তার চোখের সামনে জনগণের ঘৃণায় পতিত হতে দেখেছেন ভোপাতলে। এইরকম একজন মানুষকে জাতির পিতা বলবো কি বলবো না, সেই সন্দেহ, সেই প্রশ্নটা আমাদের করতেই পারে। সার্বজনীন ভাবে যদি কোনো মানুষ গ্রহণযোগ্য না হয়, তাহলে জোর করে আরোপিত কোনো মানুষকে জাতির পিতা এটাকে প্রতিষ্ঠিত করা, এ কোন ধরনের নৈতিকতা? তারপরে বলা হয়েছে কি, যে স্বাধীনতার ঘোষণা উনি করেছেন, এটা বলতে হবে, এখান থেকে সরা যাবে না। তার মানে কি জিয়া রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা করেছেন, এই সত্যকে আমরা অস্বীকার করবো? এই অস্বীকার করলে কি বিএনপি বা পুরো বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকে? সেটিকে তারা সংবিধানে সংযুক্ত করেছে। আর বলে দিয়েছে কি, এর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, এর বিরুদ্ধে যদি কোনো কথা বলেন তাহলে আপনি রাষ্ট্রদ্রোহিতার মামলায় পড়বেন। ওই সংবিধান মানতে পারবো আমরা? ওই সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা সরিয়ে নিয়েছেন। তারা কি করেছেন? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সরিয়ে নেওয়ার আগে আরেকটা অকাম করেছেন। সে অকামের নাম কি? সংবিধান থেকে মানুষের সবচেয়ে বড় অধিকারের নাম হচ্ছে বাংলাদেশের সংবিধানের যে একটা নাম হচ্ছে রেফারেন্ডাম। রেফারেন্ডাম হচ্ছে জনমতকে যাচাই করার জন্য একটি গণভোট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনি বাতিল করে দেবেন, গণভোটের প্রয়োজন হবে না। সেটি যেহেতু তারা জানে যে এটা অতি গুরুত্বপূর্ণ একটা মৌলিক পরিবর্তন, গণভোট এখানে হতেই হবে, সেজন্য আগে বাতিল করেছে গণভোট। সংবিধান থেকে সেই গণভোটটাকে সরিয়ে দিয়ে তারপরে তারা রেফারেন্ডাম ব্যবস্থাকে বাতিল করে দিয়েছে, এবং রেফারেন্ডাম ব্যবস্থা বাতিল করার পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানকে করেছে কলঙ্কিত। তাহলে এই যে পরিবর্তন, সংশোধন যাবে, সংবিধানকে একটি অকার্যকর দলিলে পরিণত করেছে যারা, এটিকে কলঙ্কিত করেছে, অমর্যাদার জায়গায় নিয়ে গেছে, সেই সংবিধানকে সংশোধন করার জন্য সংবিধান সংস্কার কমিশন গঠন হবে। সেটি হচ্ছে প্রথম দাবি, প্রথম দফা। আপনি একটু বসেন প্লিজ, এখানে বসেন, এগুলো এখন করবো দরকার নেই। সম্প্রীতিমূলক রাষ্ট্র সত্তা, যেটার কথা একটু আগে আমরা বললাম, আপনারা জানেন যে রেইনবো নেশন বলে একটা ধারণার কথা বলা হয়। এই বাংলাদেশে তো অনেক রকম মানুষ বাস করে, আপনারা জানেন। সেই অনেক রকম মানুষের মধ্যে কারা আছেন? আমাদের পাহাড়ি জনগোষ্ঠী রয়েছেন, যারা বাংলা ভাষায় কথা বলে না, যার সাথে আমাদের সাংস্কৃতিক কোনো মিল নেই। ওরা আমাদের মধ্যে খাওয়া দাওয়া করে না, আমাদের মধ্যে জীবনযাপন করে। আমাদের অনেক নৃগোষ্ঠী রয়েছে, সাঁওতাল, মুন্ডা, এই সমতলের ভেতরে যাদের বসবাস রয়েছেন, প্লাবন ভূমির মানুষ রয়েছেন, দ্বীপাঞ্চলের মানুষ রয়েছেন, উপকূলের মানুষ রয়েছেন, সমতলের মানুষ। কিন্তু সবার একটি পরিচয় হওয়ার কথা, যে পরিচয় আমাদেরকে একসাথে কি করে, গর্বিত করে, একসাথে হাসায়, একসাথে কাঁদায়। এইরকম একটি পরিচিতির নাম হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। এই ভিত্তিটাই হলো আমাদের সবচেয়ে বড় এবং আগের কথা। অর্থাৎ রংধনুতে কটা রং থাকে? 7টা রং থাকে। এই 7টা রংকে একখানে করে রংধনু কেন বলা হয়? যে এটা একটা ঐক্যের, এটা একটা একতার প্রতীক। সেজন্য আমার পাহাড়ি জনগোষ্ঠী, আমার সেই সমতলের জনগোষ্ঠী, আমার উপকূলের জনগোষ্ঠী, আমার দ্বীপাঞ্চলের জনগোষ্ঠী, আমার প্লাবন ভূমির জনগোষ্ঠী, সবার একটি সমন্বিত পরিচয় হবে। তাদের রং আলাদা হতে পারে, কিন্তু রংগুলোকে যখন একখানে এনে একটি জায়গাতে, একটি ছাতার নিচে যখন আমি ধার করাই, তখন যে ঐক্যের ধারণাটি তৈরি হয়, তার নামই হচ্ছে সমন্বিত রাষ্ট্রসত্তা বা ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন করা, যেটার মাধ্যমে এই যে বঞ্চনাটির সৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গাতে মানুষ একটা তার মধ্যে একটা অন্যরকম একটা ভাব ধারণা তৈরি করেছে। আপনারা জানেন 1972 সালে সংবিধানে আমাদের জাতীয়তার পরিচয় কি দেওয়া হয়েছিল? আমাদের কি বলা হয়েছে? আমরা বাঙালি। এই পরিচয়টা কত ত্রুটিযুক্ত আপনারা বলেন। পৃথিবীতে কি শুধু বাংলা ভাষায় আমরাই কথা বলি?
পশ্চিমবঙ্গের লোক বাংলায় কথা বলে না, অসমের লোক বাংলায় কথা বলে না, ত্রিপুরার লোক বাংলায় কথা বলে না। তাহলে যদি শুধুমাত্র ভাষা যদি সেই রাষ্ট্রের পরিচয় হয়, জাতীয়তার পরিচয় হয়, তাহলে বাংলা ভাষায় কথা বলে না এমন লোক তো রয়েছে। চাকমা তো বাংলা ভাষায় কথা বলে না, আমাদের খাসিয়ারা তো বাংলা ভাষায় কথা বলে না। তাহলে কি বাংলাদেশের নাগরিক নয় তারা? তাদেরকে প্রথম দিনে বিচ্ছিন্ন করা হয়েছে। তারা যখন প্রতিবাদ করতে এসেছিল, সন্তুল লারমার বড় ভাই মানবেন্দ্র নারায়ণ লারমা শেখ মুজিবকে যখন বলেছেন যে আপনি আমাদেরকে বাঙালি বানাতে চাচ্ছেন কেন, আমরা তো বাঙালি নই, আপনাদের মধ্যে কথা বলি না, আপনাদের মধ্যে খাই না, আপনাদের মধ্যে পড়ি না। উনি কি বলেছিলেন? তোরা বাঙালি হয়ে যা। ওরা কি বাঙালি হয়েছে? বাঙালি না, ওরা কি হয়েছে? ওরা হচ্ছে শান্তি বাহিনী। ওরা সেই পার্বত্য অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চায়। বলছেন আমাদের তো আপনার নেননি, আমাদেরকে তো আপনার বাঙালি বলে আলাদা করে দিয়েছেন, ফলে আমরা তো আলাদা রাষ্ট্রভূমি চাইতেই পারি। সেই জায়গায় জনাব বিহার আমাদের রাষ্ট্রপতি রহমান কি করেছেন? বলেছেন যে আমাদের এমন একটা পরিচয় থাকা দরকার যেটাতে ওকেও আমি আমার সাথে সামিল করতে পারি। আমার ক্রিকেট দল যখন বিদেশিকে যখন ক্রিকেট ম্যাচে যেতে, তখন পুরো বাংলাদেশের লোক যখন একসাথে উদ্বেলিত হয়ে সবাই একসাথে যখন বাংলাদেশ জিন্দাবাদ বলে, সেটির নামই বাংলাদেশ জাতীয়তা পারে। আবার যখন একসাথে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন মৃত্যুবরণ করেন, শাহাদাত বরণ করেন, তখন পুরো দেশের মানুষের ভেতরে যে কান্না ঢোলটি পড়ে, তার নামই বাংলাদেশ জাতীয়তা পারে। সবাই একসাথে হাসবো, সবাই একসাথে কাঁদবো, সবাই একসাথে দেশটাকে গড়বো। এই কথাটির নাম যে রাষ্ট্রসত্তার মধ্যে থেকে আসে, তার নামই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ এবং তার নামই হচ্ছে সম্প্রীতির সমন্বিত রাষ্ট্রসত্তা। এখানে বিচ্ছিন্নতার কোনো জায়গা নেই। ওই পাহাড়িরা যেমন সম অধিকার সমতলে পাবে, সমতলের লোকও একদিন গিয়ে পাহাড়ে গিয়ে সেই সম অধিকার পাবে। এইরকম একটি সমন্বিত রাষ্ট্র কাঠামো তৈরি করার লক্ষ্যটি রয়েছে এর মধ্যে। এরপর রয়েছে নির্বাচনকালে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আপনারা জানেন যে এই ব্যবস্থাপনা দিয়েছিলেন কে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1996 সালে। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাতে আমরা তো সবসময় লাভবান হইনি। 1996 সালে নির্বাচনে কি বিএনপি জয়লাভ করেছিল? করে নাই। 2008 সালের নির্বাচনে কি বিএনপি জয়লাভ করেছে নাকি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আন্ডারে? করেনি। তারপর কেন বিএনপি তারপরে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে? এই জন্যই বলে যে এটি হচ্ছে মানুষের ভোটাধিকার প্রয়োগের সবচেয়ে নিরাপদ ব্যবস্থা। এটি নিরপেক্ষ একটা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, ইচ্ছা মতো প্রয়োগ করতে পারে এবং যাকে খুশি তাকে ভোট দিতে পারে। তার উপরে কোনো প্রভাব, কোনো কিছু বিস্তার করার কোনো সুযোগ থাকে না। সেই নির্বাচনে জয়লাভ করতে পারবে না এই ভীতি থেকে আওয়ামী লীগ করেছে কি প্রথম দিনে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা সংবিধান থেকে সরিয়ে দিয়েছে। কারণ তাদের উদ্দেশ্য ছিল একটা স্বৈরাচারী সরকার ব্যবস্থা চালু করা, তাবেগারী সরকার ব্যবস্থা চালু করা, যার পরিণত হতো এক পর্যায়ে সিকিমের মতন লেন্দুক দর্জি বাংলাদেশেও জন্ম নিয়েছিল। সৌভাগ্যের বিষয় ওই লেন্দুক দর্জি, সেই প্রকৃত লেন্দুক দর্জি যখন সিকিমকে ভারতের অংশ করতে পেরেছে, আমাদের লেন্দুক দর্জিকে আমরা ঠিক সময় মতো তাড়াতে পেরেছি বলে বাংলাদেশের আজকে সিকিমের ভাগ্য বরণ করতে হয়নি। তো ফলে ওই সিকিমের ভাগ্য বরণের পরিকল্পনা নিয়ে যদি ওরা আবার আসার চেষ্টা করতে চায়, তখন দেশবাসীর দায়িত্ব কি হবে? ওদেরকে প্রতিহত করা। তাহলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংযুক্ত করার যে অঙ্গীকার, সেটি জনাব তারেক রহমান করেছেন। রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে। আপনারা জানেন যে এর আগে কি ছিল? পুরো বাংলাদেশ কিসে পরিণত হয়েছিল? আপা 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 আপা। টয়লেটের নাম কে দিবেন? বাস টার্মিনালের নাম কে দিবেন? বাথরুমের নাম কে ঠিক করবেন? সব আপা। বিচারে বেগম খালেদা জিয়ার শাস্তি বাড়াতে হবে, কে ঠিক করবেন? অমুককে ছেড়ে দিতে হবে সন্ত্রাসীকে জেলখানা থেকে, ঠিক করবেন কে? রাষ্ট্রপতি কে হবে? আপা 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 আপা। এই আপাত থেকে মুক্তি চাইলে আপাত দৃষ্টিতে সবচেয়ে যে কাজটি প্রথমে করা দরকার, সেটি হচ্ছে ভারসাম্য তৈরি করা দরকার। জনাব তারেক রহমান সাহেব বলেছেন, আমরা এমন ব্যবস্থা করতে চাই আগামী দিনে কখনোই এদেশে স্বৈরাচার আর নতুন করে মাথা তুলে দাঁড়াতে পারবে না। সেই জন্য কি করতে হবে? রাষ্ট্রের যে নির্বাহী বিভাগ রয়েছে, বিচার বিভাগ রয়েছে এবং আইনসভা রয়েছে, সবার মধ্যে ভারসাম্য থাকবে। এই ভারসাম্যতার জায়গা থেকে একজন আরেকজনের উপর খবরদারি করবে না। ওই আপা বিচার বিভাগকে বলতে পারবে না এটা করো, ওই আপা প্রশাসনকে বলতে পারবে না আপার পায়ের তলায় কদম বসি না করলে তোমার কোনো প্রমোশন হবে না। এই আপা থেকে আপাত মুক্ত হতেই হবে। সুতরাং বিচার বিভাগ, নির্বাহী বিভাগের সাথে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ভারসাম্য করে এমন একটা ব্যবস্থাপনা তৈরি করতে পারে, এই দেশের মানুষ যেন কেউ যেন স্বপ্নেও কখনো স্বৈরাচার হওয়ার আর কোনো কল্পনা করতে যেন না পারে। প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীমা এমন একজন অবস্থান থেকে বলেছেন যে বাংলাদেশে তাদের মতন জনপ্রিয়তা যে পরিবারের নেই, সেই জায়গা থেকে জনাব তারেক রহমান বলতে পারেন
যে পর পর দুবার কেউ প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারবে না, কেউ দায়িত্ব পালন করতে পারবে না। এর চাইতে বড় গণতান্ত্রিক সৎসাহস আর আগে কেউ দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আপনারা বুঝবেন যে প্রধানমন্ত্রী, আপনি জানেন দীর্ঘদিন যাবত যদি কেউ একজন প্রধানমন্ত্রী থাকে তাহলে তিনি ওই আপা হয়ে ওঠেন। এই আপার জায়গাতে কোনো ভাইয়ার জন্ম হবে না, আপার জায়গায় কোনো বাবু সাহেবের জন্ম হবে না। কেউই পর পর দুবারের বেশি প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন না, দায়িত্ব পালন করবেন না। এই ব্যবস্থা পালনের কথা যদি বলতে পারেন, একমাত্র বিএনপি বলতে পারে। বিএনপির পাশাপাশি তার নেতা জনাব তারেক রহমান বলতে পারে, তিনি তাই বলেছেন। আইনসভায় উচ্চ কক্ষের প্রবর্তনের কথা বলেছেন। অনেকেই বলেন উচ্চ কক্ষ মানে কি, এটা মানে কি আপনার নিচের তলাতে যারা থাকবে তারা কি উচ্চ কক্ষ? না, এই উচ্চ কক্ষ নিম্ন কক্ষ শব্দটি ওই রকম আক্ষরিক অর্থে সত্যি নয়। অর্থাৎ একটি দ্বিতীয় আইনসভার আরেকটি অ্যাসেম্বলি হল থাকবে, অ্যাসেম্বলি সদস্য থাকবে। এটার প্রয়োজন কি? জনাব তারেক রহমান অনুভব করেছেন যে গণতন্ত্রকে যদি আরো কার্যকর, আরো শক্তিশালী করতে হয় এবং রাষ্ট্র পরিচালনায় যদি আমি জ্ঞানী, অভিজ্ঞতা সম্পন্ন কোনো মানুষজন যারা শিক্ষাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, পেশাজীবী এবং সামাজিক এবং সাংস্কৃতিক জগতে তার অবদান রয়েছে। কিন্তু প্রচলিত নির্বাচনী ব্যবস্থায় তিনি রাজনীতিও করতে আসেন না, নির্বাচন তো করতে পাওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু ওই মানুষটিকে দেশের কল্যাণের জন্য, দেশের পরিচালনার জন্য কোনো দায়িত্ব রাখার সুযোগ নেই তার। তিনি কি কোনো দায়িত্ব পালন করতে পারবেন না? পারবেন বলে এই মানুষকে যদি আমি একটা সংসদের সদস্য করতে পারি তাহলে সেই ব্যবস্থাতে কোনো আপত্তি আছে আমাদের? জনাব তারেক রহমান ঠিক এই কথাটি বলেছেন যে তাদেরকে নিয়ে উনি আরেকটি সংসদের ব্যবস্থা করবেন যাতে এই ব্যক্তিগুলো যেন দেশ গঠনে অবদান রাখতে পারে। আপনার এলাকাতে অনেক জ্ঞানী গুণী শিক্ষাবিদ থাকতে পারে,